আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রাজনীতির মাঠে আমরা খালি চোখে যা দেখি তার চেয়ে অনেক বেশি ঘটনা কিন্তু ঘটে যায় আমাদের এই দৃষ্টিসীমার বাইরে, পর্দার ঠিক অন্তরালে। রাজনীতিতে কখনোই কিন্তু সরল রেখা চলে না। কখনো কখনো হয়তো মনে হয় একটি রাজনৈতিক দল বোধহয় একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল, তাদের আর ঘুরে দাঁড়ানোর কোনো পথই অবশিষ্ট নেই। কিন্তু ইতিহাসের পাতা উল্টালে আমরা আসলে দেখি রাজনীতির এই দাবা খেলায় চূড়ান্ত পরাজয় বলে আসলে কিছু নেই। আজ আমরা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, একটি বৃহৎ রাজনৈতিক দলের দৃশ্যমান দুর্বলতা এবং পর্দার পেছনের আন্তর্জাতিক কূটনীতির যে এক অদৃশ্য জাল বোনা হচ্ছে তা নিয়ে অত্যন্ত গভীর এবং বস্তুনিষ্ঠ একটি আলোচনা করব। আপনারা যদি একটু গভীরভাবে চারপাশের ঘটনা প্রবাহের দিকে তাকান, তাহলে অবশ্যই বুঝতে পারবেন মেঘের আড়ালে আসলে ঠিক কতটা গর্জন বর্তমান সময়ে বা ভবিষ্যতের জন্য লুকিয়ে আছে। দেখুন, বর্তমানে অনেকেই বেশ জোর গলায় বলছেন আওয়ামী লীগের সাংগঠনিক যে কাঠামো, সেই কাঠামো এখন চরমভাবে বিপর্যস্ত। এই কথাটা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়ার মতো নয়। গত প্রায় 2 বছর ধরে আমরা দলটির কোনো প্রকাশ্য জোরালো মুখপাত্রকে মাঠে দেখতে পাইনি। নেতৃত্ব নিয়ে এক ধরনের হিমশিম অবস্থা, এক ধরনের দিশেহারা ভাব তাদের মধ্যে কিন্তু অত্যন্ত স্পষ্ট। রাজপথে মাঝে মাঝে দু একটা ঝটিকা মিছিল দেখা যায় ঠিকই, কিন্তু আমরা সবাই জানি এবং যারা রাজনৈতিক বিশ্লেষক তারাও মানবেন যে এই দুই একটা ঝটিকা মিছিল দিয়ে কোনো বড় ধরনের গণ আন্দোলন কিংবা সরকারের পট পরিবর্তন করা একেবারে কিন্তু অসম্ভব। রাজপথের রাজনীতি দিয়ে সরাসরি পেশিশক্তি বা লোকবল দেখিয়ে বর্তমান সরকারকে এই মুহূর্তে ধাক্কা দেয়া আওয়ামী লীগের পক্ষে কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। এটা এক রূঢ় বাস্তবতা, এটাকে কিন্তু মেনে নিতে হবে। কিন্তু এখানেই আসে রাজনীতির সবচেয়ে আকর্ষণীয় অংশটি। ফরাসি বিপ্লবের ইতিহাস পড়লে আপনারা দেখবেন, যখন জ্যাকোবিনদের পতন হলো তখন মনে হয়েছিল ফ্রান্সে বুঝি আর কখনোই তাদের আদর্শের কেউ মাথা তুলে কোনোদিন দাঁড়াতে পারবে না। কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জেনারেল দা গল ফ্রান্স ছেড়ে ব্রিটেনে আশ্রয় নিলেন, তখন জার্মান বাহিনীর দাপটে মনে হয়েছিল ফ্রান্সের পতন বুঝি এবার চূড়ান্ত। কিন্তু তিনি আসলে কি করেছিলেন? দেখুন সুপ্রিয় দর্শক, তিনি আন্তর্জাতিক লবিং, কূটনীতি এবং রেডিও সম্প্রচারের মাধ্যমে ধীরে ধীরে ফরাসিদের মনে এবং আন্তর্জাতিক মিত্রদের মধ্যে একটি অত্যন্ত শক্ত অবস্থান কিন্তু তৈরি করেছিলেন। ঠিক তেমনি আজকের দিনে আওয়ামী লীগ হয়তো রাজপথে নেই, কিন্তু আন্তর্জাতিক লবিং এবং কূটনীতির টেবিলে তাদের পদচারণা কিন্তু কোনোভাবেই থেমেনি। বরং অনেক ক্ষেত্রেই তাদের এই ফেরার পথ আগের চেয়ে অনেকটাই কিন্তু এখন সুগম হয়েছে। তাদের বর্তমান সাংগঠনিক কার্যক্রমের দিকে যদি খুব সূক্ষ্মভাবে তাকান, তাহলে দেখবেন তারা এখন আর কিন্তু রাজপথের সস্তা হাততালির দিকে কোনোভাবেই ঝুঁকছে না। তারা কাজ করছে অত্যন্ত গুছিয়ে, আন্তর্জাতিক মহলের সাথে নানা ধরনের দর কষাকষির মাধ্যমে। এখন খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, আন্তর্জাতিক মহল কেন হঠাৎ তাদের কথা শুনবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু প্রতিবেশী দেশের দিকে এবং তাদের সাম্প্রতিক যে কূটনৈতিক কার্যক্রম রয়েছে সেই কূটনৈতিক কার্যক্রমের দিকে তাকাতে হবে। ভারতের নীতি নির্ধারক ও দিল্লির সাউথ ব্লকের কূটনৈতিক তৎপরতা এবং তাদের সাম্প্রতিক কিছু পর্যবেক্ষণ যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে অনেকগুলো জট একদম পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করে দেখুন, ভারত সম্প্রতি একটি বহুপাক্ষিক সামরিক মহড়ার আয়োজন করতে যাচ্ছে। মেঘালয় সীমান্তে বাংলাদেশের একেবারে নাকের ডগায় এই মহড়া হবে। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মিয়ানমার সহ 11টি দেশ সেখানে অংশ নিচ্ছে। কিন্তু বিস্ময়কর ব্যাপার কি জানেন? বিস্ময়কর ব্যাপার হলো বাংলাদেশ সেখানে নেই। কেন নেই?
বর্তমান সরকারের সাথে তো ভারতের সম্পর্ক উন্নয়নের একটা কথা শোনা যাচ্ছিল। তাহলে এই সামরিক মহড়া থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার কূটনৈতিক কারণ আসলে কি হতে পারে? দেখুন সুপ্রিয় দর্শক, কারণটি হলো আস্থার চরম সংকট। ভারতের কূটনৈতিক মহল থেকে অত্যন্ত স্পষ্টভাবে যে বার্তাটি আসছে তা হলো তারেক রহমান সাহেবের নেতৃত্বাধীন বর্তমান সরকারের উপর দিল্লির যে একটি আকাঙ্ক্ষা বা প্রত্যাশা ছিল তা রীতিমতো কিন্তু হতাশায় পরিণত হয়েছে। এখানে ভারত ভেবেছিল এই সরকার অন্তত জঙ্গিবাদ এবং চরমপন্থীদের অত্যন্ত কঠোর হাতে দমন করবে, কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে? ভারত যখন কূটনৈতিক চ্যানেলে জানতে চাইল এই মহড়ায় বাংলাদেশের কোনো সামরিক গোয়েন্দারা অংশ নেবেন, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তখন বাংলাদেশ সরকার শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু তা গোপন রাখার চেষ্টা করেছে। ভারতের নিরাপত্তা নিয়ে একটি বড় ধরনের উদ্বেগও কিন্তু তৈরি হয়েছে। দিল্লির কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বর্তমান সরকার চরমপন্থী দলগুলোর চাপে পুরোপুরিভাবে নতি স্বীকার করেছে এবং পাকিস্তানের দিকে বা চরমপন্থী রাষ্ট্রগুলোর সাথে ঝুঁকে পড়ছে। এই চরমপন্থার বিষয়টি কিন্তু ভারত খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ভারতীয় কূটনৈতিক মহল তাদের বিভিন্ন আলোচনায় একটি চমৎকার উদাহরণ কিন্তু বারবার সামনে নিয়ে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত অধ্যাপক আবু বরকাত, যিনি জঙ্গিবাদ এবং এর অর্থনীতির উপর সারা জীবন গবেষণা করেছেন, তাকে একটি দুর্নীতির মামলায় আটকে রাখা হয়েছে। অথচ সেই একই মামলার অন্যান্য ২৬ জন প্রকৃত অভিযুক্ত দিব্যি জামিন পেয়ে ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, তারেক রহমান সাহেবের সরকার এমন একটি পরিস্থিতি তৈরি করেছে যেখানে বিচারপতিরাও জামিন দিতে নাকি ভয় পাচ্ছেন। এই যে চরমপন্থীদের খুশি করার জন্য একজন গবেষককে আটকে রাখা, এটি ভারতের কূটনৈতিক মহলে একটি অত্যন্ত নেতিবাচক বার্তা দিয়েছে। এখন ভারতের মনে আসলে এই ধরনের চিন্তার উদ্বেগ কেন হলো, বা বাংলাদেশকে এর বাইরে তারা কি কারণে বাদ রাখলো? দেখুন, সম্প্রতি আপনারা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে বা গণমাধ্যমের বিভিন্ন তথ্যসূত্র লক্ষ্য করেছেন। সেখানে আপনারা অবশ্যই খেয়াল করেছেন বাংলাদেশ থেকে বিশেষ প্রশিক্ষণ নেওয়ার জন্য অনেকেই পাকিস্তান যাচ্ছেন, বিভিন্ন সামরিক এবং বেসামরিক পর্যায়ের লোকেরা বা কর্মকর্তা কর্মচারীরা। এই বিষয়টি কিন্তু ভারত খুবই সূক্ষ্মভাবে নজরে রাখছে, যার কারণে ভারত জানতে চেয়েছে যে যারা আসলে ভারতের এই মহড়ায় অংশ নেবেন তাদের ব্যাকগ্রাউন্ড কি, কিন্তু বাংলাদেশ সেটি কিন্তু প্রকাশ করেনি। এখান থেকেই মূলত সবথেকে বড় যে চরমপন্থা বা জঙ্গিবাদের সন্দেহ, সেই সন্দেহের উদ্বেগ ঘটেছে, যার কারণে ভারত বাংলাদেশকে অনেকটাই বর্তমান সময়ে দূরে রেখে বা তাদেরকে সেই মহড়ায় ইনভাইট না করেই কিন্তু তাদের যে মহড়া সেই মহড়া চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এখান থেকে স্পষ্টভাবে কিন্তু বোঝা যাচ্ছে বাংলাদেশের বর্তমান সরকারের উপর ভারতের কূটনৈতিক মহল এবং নীতি নির্ধারক যারা আছেন তারা অনেকটাই কিন্তু অসন্তুষ্ট, বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় বা সেভেন সিস্টার্স অঞ্চলগুলোর নিরাপত্তার বিষয়ে। দেখুন সুপ্রিয় দর্শক, ভারত স্পষ্ট বুঝতে পারছে যে এই সরকার ভারতের নিরাপত্তা বা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য খুব একটা সুখকর কিছু আসলে বয়ে আনবে না। ভারত প্রতিদিন আদানি কোম্পানির মাধ্যমে বিদ্যুৎ দিচ্ছে, ডিজেল দিচ্ছে, কিন্তু বিনিময়ে তারা দেখছে যে সরকার তাদের দেয়া প্রতিশ্রুতি বা কূটনৈতিক শিষ্টাচার কোনোভাবেই রক্ষা করছে না। এই যে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষ করে সবচেয়ে বড় প্রতিবেশী দেশের সাথে বর্তমান সরকারের একটি আস্থার সংকট, এটাই কিন্তু আওয়ামী লীগের জন্য তুরুপের তাস হয়ে দাঁড়াচ্ছে। আন্তর্জাতিক মহল যখন দেখে যে বর্তমান সরকার স্থিতিশীলতা বজায় রাখতে পারছে না কিংবা চরমপন্থীদের সাথে আপোষ করে চলছে, তখন কিন্তু তারা ভূ রাজনৈতিক কারণেই একটি বিকল্প খুঁজতে বাধ্য হয়। আর সেই বিকল্পের জায়গায় নিজেদের প্রাসঙ্গিকতা তুলে ধরার কাজটি কিন্তু আওয়ামী লীগ এখন অত্যন্ত সুচারুভাবে আন্তর্জাতিক লবিং এর মাধ্যমে করে যাচ্ছে।
যার সফলতার হার 80%। এবার আসুন দর্শক, দেশের ভেতরের কথায়। আপনারা কি আদৌ মনে করেন দেশের সাধারণ মানুষ সবকিছু অন্ধের মতো মেনে নিচ্ছে? একেবারেই না। মানুষ কিন্তু ধীরে ধীরে ক্ষিপ্ত হচ্ছে। প্রথম দিকের সেই উচ্ছ্বাস এখন অনেকটাই কিন্তু ফিকে হয়ে এসেছে। মানুষ এখন হিসাব মেলাতে শুরু করেছে। আগে যেগুলোকে ফেসিবাদী উন্নয়ন বলে সাধারণ জনগণ গালি দিত, আজ কিন্তু সাধারণ মানুষ সেই মেট্রো রেলে চড়ে অফিসে যাচ্ছে, পদ্মা সেতু দিয়ে বাড়ি যাচ্ছে, এমনকি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সুফলও কিন্তু ইতিমধ্যেই বুক করা শুরু করেছে। দেখুন সুপ্রিয় দর্শক, সাধারণ মানুষের পেটে যখন টান পড়ে, যখন দৈনন্দিন জীবনে তারা প্রশাসনিক দুর্বলতা দেখে, তখন কিন্তু তারা বর্তমান সময়কার থেকে যেই সময়টাতে তারা ভালো ছিল সেই সময়টার দিকে ঝুঁকে। আর আন্তর্জাতিক মহলের নীতি নির্ধারকরা এই বিষয়টি কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তারা বুঝতে পারছে যে মানুষ এখন বুঝতে শিখেছে শেখ হাসিনার সরকারের সময় অত্যন্ত কাঠামোগত উন্নয়নগুলো হয়েছিল। দুর্নীতি হয়তো ছিল, অস্বীকার করার কিছু নেই, কিন্তু দৃশ্যমান কাজগুলো মানুষ কোনোভাবেই বর্তমান সময়ে এসে অস্বীকার করতে পারছে না। ফলে কি হচ্ছে? ফলে বর্তমানে সরকারের নানা কাজে সাধারণ জনগণ যেভাবে বিরক্ত হচ্ছে, তাতে একটি গণজাগরণ বা বড় ধরনের গণবিস্ফোরণের সম্ভাবনাকে কিন্তু কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না। রাজনীতিতে শূন্যস্থান বলে কিছু থাকে না। বর্তমান সরকারের এই প্রশাসনিক ব্যর্থতাগুলো, সাধারণ মানুষের এই পুঞ্জীভূত ক্ষোভ, এগুলোই হচ্ছে আওয়ামী লীগের ফিরে আসার, আমি মনে করি, সব থেকে বড় পুঁজি। তাহলে আগামী দিনে কি হতে যাচ্ছে দর্শক? দিল্লির কূটনৈতিক হিসাব নিকাশ এবং ভূ রাজনৈতিক গতি প্রকৃতি থেকে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে আগস্ট মাসটি সবসময় কিন্তু একটি পট পরিবর্তনের মাস। বঙ্গবন্ধু হত্যা থেকে শুরু করে অনেক বড় বড় রাজনৈতিক ঘটনা এই আগস্ট মাসে কিন্তু ঘটেছে। এই ঐতিহাসিক প্যাটার্নের সাথে যদি আমরা আওয়ামী লীগের বর্তমান আন্তর্জাতিক লবিং, ভারতের কূটনৈতিক অসন্তোষ এবং দেশের ভেতরের জনরোষকে মেলাই, তাহলে একটি পরিষ্কার চিত্র কিন্তু আমাদের সামনে সুন্দরভাবে ফুটে ওঠে। সেটি তাহলে কি? জুলাই বা আগস্ট মাস নাগাদ আওয়ামী লীগ যে রাজনৈতিকভাবে আর অনেক বেশি সক্রিয় হবে, তা এক প্রকার নিশ্চিত করে কিন্তু বলা যায়। তারা হয়তো এখনই রাজপথে লাঠি নিয়ে নামবে না, কিন্তু তারা তাদের রাজনৈতিক অধিকার ফিরে পাওয়া এবং তাদের উপর আরোপিত যে নিষেধাজ্ঞাগুলো রয়েছে, সেগুলো আইনি ও কূটনৈতিকভাবে মোকাবেলা করার জন্য একটি শক্ত ভিত ততদিনে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে তৈরি করে ফেলবে। সুপ্রিয় দর্শক, পরিশেষে একটি কথাই বলতে চাই, যারা আসলে বর্তমান সময়ে ভাবছেন আওয়ামী লীগ চিরতরে শেষ হয়ে গেছে, আমি বলবো তারা হয়তো রাজনীতির ইতিহাসটা ঠিক মতো পড়েননি। একটি রাজনৈতিক দল যাদের শেকড় এই বাংলার মাটিতে এত গভীরে বপন করা, তাদের হয়তো সাময়িকভাবে দমন করা যায়, কিন্তু কখনোই নিশ্চিহ্ন করা যায় না। বর্তমান সরকারের উপর থেকে আন্তর্জাতিক ও কূটনৈতিক মহলের মুখ ফুরিয়ে নেয়ার যে ইঙ্গিত এবং দেশের সাধারণ মানুষের মোহভঙ্গ হওয়ার যে আভাস, এই দুইয়ের যে অদ্ভুত এক রসায়ন তৈরি হচ্ছে, তা আওয়ামী লীগকে আবারও কিন্তু রাজনীতিতে প্রবলভাবে প্রাসঙ্গিক করে তুলছে। হয়তো আগামী দিনগুলোতে আমরা দেখব সমস্ত দৃশ্যমান দুর্বলতা কাটিয়ে তারা অত্যন্ত দ্রুত এবং প্রবল পরাক্রমে ঘুরে দাঁড়াবে। কারণ রাজনীতিতে শেষ কথা বলে আসলে কিছু নেই, আর সময়ের চাকা কিন্তু সব সময়ই ঘুরতে থাকে। ইতিমধ্যে আমরা কিন্তু বেশ কিছু জটিল হিসাব নিকাশ কষে ফেলেছি, তবে এর বাইরে দৃশ্যমান আরো কিছু হিসাব নিকাশ আমাদের করতে হবে। যেমন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আওয়ামী লীগ আসলে মাঠে কতটুকু শক্তি নিয়ে আসলে তারা মাঠ কাঁপাতে পারবে, এটি কিন্তু একটি বড় প্রশ্ন। দেখুন, সাংগঠনিকভাবে আওয়ামী লীগ বর্তমানে যে অবস্থায় রয়েছে,
তাতে করে তাদের গোছাতে এখন পর্যন্ত কিন্তু বেশ খানিকটা সময় প্রয়োজন। তবে সেই তৎপরতা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কিন্তু সুপ্রিয় দর্শক, একটি কথা এখানে না বললেই নয়, সেটি হচ্ছে আওয়ামী লীগের সবাই যে রাজপথে লড়ছে বা বর্তমান সময়ে সবাই যে রাজনীতিতে অ্যাক্টিভেটেড আছে তা কিন্তু নয়। আমি মনে করি বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্যাটার্ন, সেই প্যাটার্ন লক্ষ্য করলে দেখব শুধুমাত্র আওয়ামী লীগের 10 থেকে 15% সমর্থক বা নেতাকর্মী নানাভাবে অনলাইন কিংবা অফলাইনে তারা কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছেন। বাকি যে জনসমর্থকগুলো আছেন বাংলাদেশে আওয়ামী লীগের, তারা কিন্তু বর্তমান সময়ে নীরব ভূমিকা পালন করছেন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে তারা কখন জাগবেন? তারা তখনই জাগবেন যখন আওয়ামী লীগের একজন সাংগঠনিক নেতৃত্ব সামনে আসবেন। সেটাকে আপনি মুখপাত্র বলুন, অথবা শেখ হাসিনা পুত্র সচিব পদের জয় বলুন, কিংবা স্বয়ং শেখ হাসিনা বলুন। এই যে আপনারা হয়তো ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও বার্তা শুনেছেন, যেখানে শেখ হাসিনা সরাসরি বলছেন যে আমি খুব তাড়াতাড়ি দেশে ফিরব। এটি কিন্তু নেতাকর্মীদের চাঙ্গা করার জন্য একটি ইঙ্গিত। বিগত 1.5-2 বছরের আওয়ামী লীগের প্যাটার্নটা লক্ষ্য করুন। তারা কিন্তু 5ই আগস্টের পর থেকে ফুল অ্যাক্টিভেটেড ছিল না। তখন তাদের 5% মানুষও কিন্তু আমরা অনলাইনে বা অফলাইনে খুঁজে পাইনি। অথচ আজকে সেই সংখ্যাটা 10 থেকে 15% কিন্তু দাঁড়িয়েছে। যখন কোনো একজন মুখপাত্র অথবা স্বয়ং শেখ হাসিনা কিংবা শেখ হাসিনা পুত্র সচিব পদের জয় সবাইকে রাজনীতির মাঠে ফেরার জন্য বা অবস্থান নেয়ার জন্য সরাসরি ইঙ্গিত দিবেন, অথবা শেখ হাসিনা যদি খুব তাড়াতাড়ি দেশে ফেরার যে বার্তা দিয়েছেন, সেই বার্তা অনুযায়ী তিনি যদি ঘোষণা দিয়ে দেশে ফেরার একটি পথ তৈরি করে ফেলেন এবং দিনক্ষণ ঠিক করে ফেলেন, তাহলে আওয়ামী লীগের বর্তমান সময়ে যারা ঘুমিয়ে আছেন, ঝিমিয়ে আছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, ওয়েট এন্ড সি পলিসিতে আছেন, তারা কিন্তু জেগে যাবেন। আর তারা যখন জেগে যাবেন, তখন কিন্তু আওয়ামী লীগের মাঠের যে রাজনীতি, সেই মাঠের রাজনীতির মধ্যে একটা পরিবর্তন আসা অসম্ভব কোনো বিষয় নয়। কারণ যত সমর্থক রাজপথে নামবেন কিংবা রাজনীতিতে সক্রিয় হবেন, ততই কিন্তু সেই দল সাংগঠনিকভাবে শক্ত অবস্থানে চলে যাবে। আর সাংগঠনিকভাবে শক্ত অবস্থানে চলে গেলে, অর্থাৎ যার পাল্লা রাজনীতিতে ভারী হয়, তার দিকে কিন্তু জনগণের ঝোঁক বেশি থাকে। যার কাজকর্ম ভালো হয়, তার দিকে কিন্তু জনগণের পাল্লাটা ভারী হয়। এটা বাংলাদেশের ইতিহাস, এবং এই সঠিক ইতিহাসটি বা এই সত্য ইতিহাসটি আপনি কোনোভাবেই কিন্তু ইগনোর করতে পারবেন না। সুতরাং এখানে জনগণ, কূটনৈতিক তৎপরতা এবং আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা সবকিছু একই সুতায় গাঁথা। এর পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে নামার জন্য যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এই সব কিছু মিলিয়ে কিন্তু একটি হিসাব এখানে পরিষ্কার। আর সেই হিসাবের ফলাফল হচ্ছে জুলাই এবং আগস্ট নিয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে, সেই গুঞ্জনটি কোনোভাবে কিন্তু অস্বীকার করা যায় না। বরঞ্চ দেখা যেতে পারে যে আমি যে বিষয়গুলো বললাম, নিষেধাজ্ঞা ওঠার জন্য যে লড়াই, সেই লড়াই কিন্তু আমরা হয়তোবা জুলাই মাস থেকেই দেখতে পাবো। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।